ওকে। সো আজকে হচ্ছে আমাদের এক্সোপ্ল্যানেট সিরিজের লাস্ট টক আর কি, লাস্ট পেপার বলবো। এবং আহ, আমরা আসলে পাঁচটা পেপার নিয়ে মানে কথা বলছি। কেউ যদি এই পাঁচটা পেপার নিয়ে প্রপারলি ধারণা রাখে এবং যদি আসলে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে তার মোটামুটি আন্ডারগ্রেডের একটা থিসিস করার মতো একটা মানে কি বলে এক্সপিরিয়েন্স হয়ে যায় আর কি। এই পাঁচটা পেপারে পাঁচটা এমন ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলছি যেগুলো আসলে পাঁচটা একজনের ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড। ঠিক আছে, তো কেউ যদি থিসিস নিয়ে কাজ করতে চায় তাহলে এই পাঁচটা টক তার জন্য মোটামুটি এনাফ হয়ে যায়, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা আসলে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানার ক্ষেত্রে। সো আজকে হচ্ছে গিয়ে আমরা টকের লাস্ট পেপারটা নিয়ে কথা বলবো। আহ তো আজকে আলোচনার টপিকটা হচ্ছে বেসিক্যালি রজেটার ম্যাকলফলিন ইফেক্ট। আর পেপারটার নাম হচ্ছে দি রজেটার ম্যাকলফলিন ইফেক্ট ইন এক্সোপ্ল্যানেট রিসার্চ। ট্রিয়ড নামে হচ্ছে গিয়ে একজন, তিনি বেসিক্যালি এই পেপারটা লিখছেন। যদিও তিনি এই ব্যাপারটা লিখছেন ব্যাপারটা এরকমটা না। আহ ট্রিয়ডের আগে অনেকেই হচ্ছে রজেটার ম্যাকলফলিন ইফেক্ট নিয়ে অনেকগুলো পেপার লিখছে। সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। ট্রিয়ডের এই ব্যাপারটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এর একটা রিভিউ আর্টিকেল। অর্থাৎ রজেটার ম্যাকলফলিন ইফেক্ট নিয়ে এর আগে কি কি হয়েছে এবং ইন ফিউচারে কি কি নিয়ে কাজ করা পসিবল, সেটার সে একটা রিভিউ দিচ্ছে তার ব্যাপারের মধ্যে। তো কেউ যদি এই ব্যাপারটা ব্যাপারটা ছোট ব্যাপারটা ছোট তো কেউ যদি এই ব্যাপারটা মোটামুটি পড়ে কমপ্লিট করতে পারে, তাহলে আসলে সে একটা ফার্স্ট আইডিয়া পেয়ে যাবে যে এই ফিল্ডটা আসলে কিভাবে গ্রো করতেছে বা কাজ করতেছে। বাই দ্য ওয়ে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো হচ্ছে চ্যাটে করে রাখতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সেশনের শেষে ওই প্রশ্নগুলো নিব। আর সেশন খুব বেশি বড় হবে না, কারণ ইফেক্টটার ব্যাপারে খুব ডিটেল আলোচনা করার মতো কিছু নেই। ঠিক আছে, সো আলোচনাটা ছোটই থাকবে। আর প্রশ্নগুলো হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি দেখবো, প্লাস কিছু ডেটা কি ধরনের হয় সেগুলো নিয়ে একটু হালকা কথা বলবো। আগের সেশনে আমরা স্পেক্ট্রা নিয়ে মানে কথা বলছিলাম, আবার একটু সামান্য রিক্যাপ দেই। সেটা হচ্ছে আমরা যখন একটা লাইটকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি তখন আমরা এরকম একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম বা বর্ণালী পাই। বেগুনি নীল আসমানে সবুজ হলুদ কমলা লালের একটা বর্ণালী পাই। এখন যখন কিনা এই আলো কোন একটা ক্লাউড অফ গ্যাসের মধ্যে দিয়ে পাস করে, তখন এই ক্লাউড অফ গ্যাসটা হচ্ছে কি এক্সাইটেড হয়, বা ক্লাউড অফ গ্যাসের ভিতরের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো এক্সাইটেড হয়। এক্সাইটেড হইলে অবশ্যই একটা ট্রানজিশন হয় এক অরবিট থেকে আরেক অরবিট, আমরা জানি। তো যদি মানে কি বলে ট্রানজিশনটা হয় এক অরবিট থেকে আরেক অরবিটে, তাহলে অবশ্যই সে কিছু এনার্জি হচ্ছে শোষণ করবে, তাই না? আহ, যদি হায়ার যদি হায়ার আছে তাহলে শোষণ করবে, নাইলে লোয়ারে গেলে হচ্ছে অ্যাবজর্ব করবে। সো তখন কি হবে, তখন হচ্ছে ওই স্পেকট্রামটা দেখতে এরকম দেখা যাবে। ঠিক আছে, যে কিছু কিছু স্পেসিফিক ওয়েভলেংথে আমার আলো দেখা যাবে। এখন আমি যদি জাস্ট এই লাইটটার স্পেকট্রামটা পাইতে চাই এই ক্লাউড অফ গ্যাসের ইফেক্ট ছাড়া, তখন আমি কি করব? এই কন্টিনিউয়াস স্পেকট্রামটা থেকে এই এমিশন স্পেকট্রাম বলে এটাকে, এমিশন স্পেকট্রামটাকে যদি আমি বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। ঠিক আছে, কারণ অ্যাবজর্পশন স্পেকট্রামটা হচ্ছে এই ক্লাউড অফ গ্যাসের যে ইফেক্টটা আছে এই ইফেক্টটাকে বাদ দিয়ে যেটা হয় সেটা, এটাকে আমরা বলি অ্যাবজর্পশন স্পেকট্রাম, রাইট? তো আমরা অলওয়েজ হচ্ছে গিয়ে আসলে আহ মানে যখন আমরা, এটা ডিপেন্ড করে, আমরা যদি হচ্ছে কি রেডিয়াল ভেলোসিটির সরাসরি ডেটা নিয়ে কাজ করতে চাই তখন আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম নিয়ে কাজ করি। আর যদি হচ্ছে কি আমরা ফিটিং এর ক্ষেত্রে কাজ করতে চাই তখন আমরা এমিশন স্পেকট্রাম নিয়ে কাজ করি। সো এটা ডিপেন্ড করে যে আমরা আসলে কোনটা নিয়ে কাজ করব। সো যেমন আমি যদি বলি যে এই ক্লাউড অফ গ্যাসটা, ঠিক আছে, সোডিয়ামের তৈরি। এখানে মানে এখানে অনেকগুলো সোডিয়াম এর অ্যাটম আছে। তখন এই এই আমি যে স্টারটা দেখবো সেই স্টারটার স্পেকট্রামটা এরকম না দেখায় এরকম দেখাবে, এই যে এরকম, এখানে যেরকম আছে এরকম দেখাবে স্পেকট্রামটা। ঠিক আছে, সোডিয়ামের জন্য এরকম দেখাবে। আবার যদি নাইট্রোজেন হয় তখন এরকম দেখাবে, হাইড্রোজেন হইলে এরকম দেখাবে, অক্সিজেন হইলে এরকম দেখাবে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ইউনিক একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, সোডিয়ামের জন্য যেই প্যাটার্ন সেটা অন্য কোনো এলিমেন্ট ফলো করবে না।
আবার নাইট্রোজেনের জন্য যেই প্যাটার্ন সেটা আবার অন্য কোনো এলিমেন্ট ফলো করবে না। তো আমাদের কাছে যদি হচ্ছে গিয়ে স্পেকট্রাটা থাকে, এবং স্পেকট্রার মধ্যে যদি আমরা এই এগুলোকে অ্যাবজর্পশন লাইন বলে, অ্যাবজর্পশন লাইনগুলোর পজিশন যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে আসলে সে কোন ক্লাউড অফ গ্যাসের মধ্যে দিয়ে আসছে। সে কি সোডিয়াম গ্যাসের মধ্যে দিয়ে আসছে, নাকি হাইড্রোজেনের মধ্যে দিয়ে আসছে, নাকি অক্সিজেনের মধ্যে দিয়ে আসছে। ঠিক আছে। তো ইভেন আমরা এভাবেই কিন্তু আসলে প্রথমবারের মতো জানতে পারছি যে আমাদের আহ সূর্য যেটা, সেটা হাইড্রোজেন দিয়ে মেইনলি তৈরি। কারণ সূর্য থেকে যে স্পেকট্রামটা আসে সেটার আহ বর্ণালীটা এই স্পেকট্রামটা ফলো করে। লালের, সবুজের, নীলের এবং বেগুনির মধ্যে এরকম এই এই চারটা স্পেসিফিক জায়গায় তার মধ্যে হচ্ছে কালো দাগ আছে। এগুলিকে হাইড্রোজেন আলফা লাইন, হাইড্রোজেন বিটা লাইন বলে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে কি স্পেকট্রা নর্মাল অবস্থায় এরকম থাকে। এখন যদি এরকম হয় যে আমাদের যেই আলোর সোর্সটা আছে, সেই আলোর সোর্সটা স্থির না, ঠিক আছে, আলোর সোর্সটা হচ্ছে মুভ করতেছে, তখন আসলে এই লাইনগুলো, অ্যাবজর্পশন লাইনগুলো, সেগুলো স্টেশনারি থাকে না, সেগুলো মুভ করে। ঠিক আছে। যদি এরকম হয় যে আলোর সোর্সটা, অর্থাৎ সূর্য বলি বা অন্য যে কোনো আলোর সোর্স হতে পারে, সেটা আমাদের রুমের লাইটও হইতে পারে, তো এই সোর্স গুলো যদি হচ্ছে আমাদের দিকে মুভ করে, তখন আমরা দেখবো যে এই যে লাইটটা, এই যে সাপোজ এই অ্যাবজর্পশন লাইনটা, ঠিক আছে, এইখানের যে আলোক সোর্সের কারণে লাইনটা তৈরি হয়েছে, সেই সোর্সটা যদি হচ্ছে আমাদের দিকে মুভ করে, তখন আমরা দেখবো এই লাইনটা বামের দিকে শিফট করবে। ঠিক আছে। তো অ্যাবজর্পশন লাইন যদি বামের দিকে শিফট করে, বামের দিকে আসে হচ্ছে কি আমার ব্লু কালার, তো অ্যাবজর্পশন লাইন বামের দিকে শিফট করলে সেটাকে আমরা বলি ব্লু শিফট। আর যদি হচ্ছে এরকম হয় যে সোর্সটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই ব্ল্যাক লাইনটা ডান দিকে শিফট করে। ওইটা যেহেতু লালের দিকে শিফট করতেছে, তাই ওইটাকে আমরা বলি রেড শিফট। ঠিক আছে। তো রেড শিফট এবং ব্লু শিফট বলতে আসলে এটা বোঝায় যে অ্যাবজর্পশন লাইন গুলো কোন দিকে শিফট করতেছে সেটা। ওকে। সো আমরা আসলে একটা আলোর প্রিজমের মধ্যে দিয়ে নিয়ে যদি আমরা অ্যাবজর্পশন লাইনগুলো পর্যবেক্ষণ করি, এবং যদি দেখি যে লাল আলোর জায়গাতে একটা অ্যাবজর্পশন লাইন হওয়ার কথা, আর সেটা এই জায়গাতে না হয়ে সামান্য একটু ডানের দিকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই স্টারটা থেকে যে আলোটা আসতেছে সেটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর যদি এই জায়গাতে না থেকে অ্যাবজর্পশন লাইনটা বাম দিকে থাকে, অর্থাৎ নীল রঙের দিকে থাকে, ব্লু শিফটেড হয়, তখন আমরা বুঝবো যে ওই স্টারটা বা ওই আলোক উৎসটা আমাদের দিকে ধেয়ে আসতেছে। ঠিক আছে। তো এইভাবে আমরা বুঝতে পারি। এখন জেনারেলি যেটা হয়, মানে সাপোজ আমাদের কাছে দুইটা স্টার আছে, এই ধরনের সিস্টেমও কিন্তু হয় আমাদের। সূর্য যেরকম আমাদের পুরো সোলার সিস্টেমে সূর্য একদম কেন্দ্রে একটা স্টার হিসেবে বসে আছে, এটা খুবই রেয়ার কেস যে একটা আহ, একটা স্টার, এটা আসলে কাইন্ড অফ রেয়ার। জেনারেলি হচ্ছে গিয়ে বাইনারি স্টার সিস্টেম হয়, দুইটা স্টার তৈরি হয়। ঠিক আছে। সো এখানে সাপোজ আমাদের কাছে দুইটা স্টার তৈরি হয়েছে। এখন দুইটা স্টার যখন তৈরি হয়, তখন একটা স্টার এভাবে ঘুরে, আরেকটা স্টার তার অপোজিটে ঘুরবে, একটা আরেকটার সাথে লকড। ঠিক আছে। তো এটা যখন ঘুরে এদিকে আসবে, এটা তখন ঘুরে ওদিকে চলে যাবে। এটা ঘুরে যখন এটার পজিশনে আসবে, এটা ঘুরে তখন ওইখানে চলে যাবে। এখন আমরা তো বসে আছি পৃথিবীতে, আমরা যদি এই সিস্টেমটাকে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব এই স্টারের আলোটা কি হচ্ছে, একবার আমাদের দিকে ধেয়ে আসতেছে, এই মানে এই কিন্তু হচ্ছে আমাদের দিকে আসতেছে এখানে, তাই না? সে ছিল এখানে, দেন আস্তে আস্তে ঘুরে এদিকে আসতেছে, অর্থাৎ তার ভেলোসিটির দিকটা ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর আমাদের দিকে। সে যেহেতু আমাদের দিকে ধেয়ে আসতেছে এই জায়গাতে, তখন আমরা দেখব যে এর যে স্পেকট্রাটা আছে, স্পেকট্রার মধ্যে অ্যাবজর্পশন লাইনগুলো ব্লু শিফটেড হয়ে যাবে। আর সে যখন এখানে ঘুরে আবার ওইদিকে চলে যাচ্ছে, তখন যেহেতু আমাদের থেকে সে দূরে সরে যাচ্ছে, তাই আমরা এর স্পেকট্রার মধ্যে দেখব যে অ্যাবজর্পশন লাইনগুলো রেড শিফটেড হচ্ছে, অর্থাৎ সে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কারণ স্টার গুলো জেনারেলি এভাবে ঘুরে, অরবিট করে। অরবিট করার টাইমে আমরা দেখি যে স্টারটার আলোর মধ্যে এই যে অ্যাবজর্পশন লাইনগুলো আছে, সেগুলো একবার রেড শিফটেড হয়, একবার ব্লু শিফটেড হয়, এভাবে করে অসিলেট করে। তো যদি কোনো স্টারের এই অ্যাবজর্পশন লাইনগুলো অসিলেট করে, রেড শিফট ব্লু শিফট এভাবে করে যদি অসিলেট করে, তাহলে আমরা বুঝতে পারি যে ওই ওই স্টারটা আসলে একটা জায়গাতে স্থির নাই, বরং সে একটা নির্দিষ্ট সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে। ওকে। এখন নট অলওয়েজ বাইনারি স্টার সিস্টেমেই স্টারগুলো এভাবে একটা অরবিটে ঘুরে। আমাদের সৌরজগতের ক্ষেত্রে যেটা হয়, আমাদের সৌরজগতের ক্ষেত্রে
প্ল্যানেট গুলোর সাইজ বা ভর খুব ছোট, খুব অল্প, যার কারণে যেটা হয় পুরো সোলার সিস্টেমের সেন্টার অফ মাস সেটা সূর্যের ব্যাসার্ধের ভিতরে, যার কারণে আসলে সূর্যকে আমরা তেমন একটা এরকম অরবিটে দেখতে পাই না। কিন্তু যদি এরকম হয় যে কোন স্টারের মানে কোন সিস্টেমের প্ল্যানেটটা অনেক ভর বিশিষ্ট, অনেক বড়, এবং সে তার স্টারের খুব কাছাকাছি, তখন যেটা হয় ওই বিশাল সাইজের প্ল্যানেট এবং ওই স্টারটার সেন্টার অফ মাসটা ওই স্টারের বাইরে হয়। ঠিক আছে, তখন যেটা হয় ওই প্ল্যানেটটা এবং ওই স্টারটা দুইটাই একটা নির্দিষ্ট সেন্টার অফ মাস বা যেটাকে ব্যারি সেন্টার বলে, এটাকে কেন্দ্র করে ঘুরে। ওকে, তো তখন আমরা যেটা দেখি যে প্ল্যানেটটার কিন্তু আর কোনো আলো মানে প্ল্যানেট তো আসলে কোনো আলো তৈরি করে না, তাই না? তো প্ল্যানেটের আলো তো আসলে আমরা স্পেক্ট্রোগ্রাফের মধ্যে মানে বা প্রিজমের মধ্যে ঢুকাইতে পারবো না। বাট ওই স্টারের আলোটাকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করি, তখন আমরা দেখবো যে ওই স্টারটা ওই প্ল্যানেটটার কারণে একটা ছোট্ট অরবিটে ঘুরবে। ঠিক আছে, তো ওই স্টারটার আমরা যদি প্রিজমের মধ্যে দিয়ে আলো নিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে পর্যবেক্ষণ করি এবং যদি দেখি যে স্টারটা এরকম একটা ছোট্ট অরবিটে ঘুরতেছে, তখন আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস ইনফার করতে পারি, সেটা হচ্ছে যে এর আশেপাশে অবশ্যই বিশাল সাইজের একটা দানব আকৃতির একটা প্ল্যানেট ঘুরতেছে। ওকে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি রেডিয়াল ভেলোসিটি মেথড। রেডিয়াল ভেলোসিটি মেথড কি? একটা বিশাল সাইজের প্ল্যানেট আছে, সে বিশাল সাইজের প্ল্যানেটের কারণে সিস্টেমের সেন্টার অফ মাস স্টারের বাইরে, স্টারের বাইরে সেন্টার অফ মাস হওয়ার কারণে ওই স্টারটা একটা নির্দিষ্ট জায়গাতে স্থির থাকে না, বরং সেও একটা ছোট্ট অরবিটে সেন্টার অফ মাসকে কেন্দ্র করে ঘোরা শুরু করে। এখন স্টার যদি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন এক সময় আমাদের দিকে আসবে, এক সময় আমাদের থেকে দূরে সরে যাবে। এখান থেকে আমরা বুঝতে মানে ওই বুঝতে পারি যে এর আশেপাশে অবশ্যই বিশাল সাইজের একটা এক্সোপ্ল্যানেট আছে। ঠিক আছে, এখন এই যে আমরা প্রিজম বলতেছি না, তো প্রিজম গুলো আসলে আহ আমরা যে কাচের তৈরি বা ফিল্ম গ্লাসের তৈরি যে হচ্ছে প্রিজম গুলো আছে, সেগুলো আসলে এই ধরনের স্টারের ইয়ের জন্য আসলে খুব একটা ভালো প্রিজম না, মানে ওগুলো তো অ্যাবজর্পশন লাইন গুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায় না। তো হাই রেজলিউশনের জন্য একটা আলাদা যন্ত্র ইউজ করা হয় যেটাকে বলা হয় স্পেক্ট্রোগ্রাফ। ওইটার কাজই হচ্ছে স্পেক্ট্রা তৈরি করা এবং এই অ্যাবজর্পশন লাইনগুলোকে আইডেন্টিফাই করা। এবং এখানে বিভিন্ন পাইপলাইন তৈরি করা থাকে অটোমেটিক, যেগুলো হচ্ছে সেই ব্ল্যাক লাইন গুলোর মুভমেন্ট গুলোকে আইডেন্টিফাই করে। ওকে, সো এই যে প্ল্যান স্টারটা যে মুভ করতেছে, ওইটার আলোটাকে স্পেক্ট্রোগ্রাফের মধ্যে দিয়ে পাস করে। কারণ স্পেক্ট্রোগ্রাফের মধ্যে দিয়ে পাস করলে হচ্ছে আমরা ওই অ্যাবজর্পশন লাইনগুলো মুভ করতেছে কিনা সেগুলো দেখতে পাই। সেইটাকে যদি আমরা এরপর কি করি, প্লট করি, তাহলে আমরা এরকম দেখতে পাবো যে যখন কিনা একটা একটা সময়ে আমাদের আচ্ছা আরেকটা জিনিসও বের করা যায়, সেটা হচ্ছে আহ, এই যে এগুলো কিন্তু ওয়েভ লেন্থ। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ওয়েভ লেন্থ। তো এখানে যেমন ওয়েভ লেন্থটা হচ্ছে 650 ন্যানোমিটার, এই জায়গাতে এই জায়গাতে 600 ন্যানোমিটার, তাহলে এটা হবে মোটামুটি 610 ন্যানোমিটার বা 20 ন্যানোমিটার মতো। ঠিক আছে, 620 ন্যানোমিটারের জায়গাতে এখানে আছে। তারপর এটা এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক অবস্থায় 620 ন্যানোমিটারের দিকে এখানে একটা দাগ হওয়ার কথা। এখন আমরা 620-এ না দেখে আমরা দেখলাম হচ্ছে 630-এ, তাহলে অবশ্যই ওয়েভলেংথ একটা চেঞ্জ আসছে। এই দুইটা ওয়েভলেংথের চেঞ্জকে আমরা যদি রেস্ট ওয়েভলেংথ দিয়ে ভাগ করি, তাহলে সেখান থেকে আসলে ভ্যালোসিটির একটা সম্পর্ক তৈরি করা যায়, মানে স্টারটা কত ভ্যালোসিটি আসতেছে, স্টারটার ভ্যালোসিটিটা বের করা যায়। তো ওই স্পেক্ট্রা থেকে আমরা যদি স্টারের ভ্যালোসিটিটাকে প্লট করি, তখন এরকম একটা সাইনোসয়েড আকৃতির গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে হচ্ছে রেডিয়াল ভেলোসিটি কার্ভ বলে বা ভেলোসিটি প্রোফাইল বলে এটাকে। তো এই কার্ভটা, এইগুলি হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। এই যে ডট যেগুলা, সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা। আর উপরের নিচে যে হচ্ছে গিয়ে বার চিহ্ন, এগুলো হচ্ছে আনসার্টিনটি ডেটা। যেমন এই জায়গাতে আনসার্টিনটি অনেক বেশি, এই জায়গাতে আবার আনসার্টিনটি অনেক কম, এরকম। ঠিক আছে, এবং এই স্টারটার নাম হচ্ছে G581। এটা হচ্ছে স্টারটার নাম। আর এই পুরো ছবিটা বা এই গ্রাফটা যে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে হার্পস নামে একটা স্পেক্ট্রোগ্রাফ দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট আমি গুগল করে অনলাইন থেকে জাস্ট বের করছি একটা সহজ জিনিস বোঝানোর জন্য। তো আমরা দেখতে পাইতেছি যে স্টারটার ভেলোসিটি কিছু টাইমে পজিটিভ দিকে থাকে, আবার কিছু টাইমে নেগেটিভ দিকে থাকে, আবার সে পজিটিভ দিকে যায়। অর্থাৎ সে একবার আমাদের দিকে আসতেছে, একবার আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আবার দিকে আসতেছে, আবার দূরে সরে যাচ্ছে। এইভাবে হচ্ছে গিয়ে এই স্টারটা মুভ করতেছে। ঠিক আছে, এটাকে তার ভেলোসিটি প্রোফাইল বলে। এবং এখান থেকে আসলে আমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, যেমন
রজেটার ম্যাকলফলিন ইফেক্ট আসলে এই জায়গাতে এই জায়গাতেই একটা এই জিনিসটা অ্যাকচুয়ালি সাইনোসয়েড হওয়ার কথা, তাই না? সাইনোসয়েড হওয়ার কথা। কিন্তু আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি সাইনোসয়েড না দেখে, এই যে যেমন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডেটাগুলো থাকার কথা ছিল এই ড্যাশ লাইনের উপরে, বাট সে নিচে নিচে নেমে গেছে। ঠিক আছে, সে নিচে নেমে গেছে। তারপর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই ড্যাশ লাইনের সামান্য নিচে নেমে গেছে। অর্থাৎ এইখানে কিন্তু সে ফলো করতেছে না, এখানে কিন্তু সে কি কি বলে মানে তার ট্রেন্ড ফলো করতেছে না, তাই না? তার থাকার কথা ছিল এই জায়গাতে, সে নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে। So, এই যে এই জায়গাতে এবং এটা জাস্ট আনসার্টিনিটির কারণে যে নিচে নামছে ব্যাপারটা এরকমটা না। যদি আনসার্টিনিটির কারণে নিচে নামতো তাহলে এখানে যে পরিমাণ নিচে নামছে এখানে হয়তো সেম পরিমাণ নিচে নামতো না। এটা উপরেও হইতে পারতো, নিচেও হইতে পারতো, বা ডানে বামে যে কোনো দিকে হইতে পারতো, আর এটা নিচেই নামছে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গাতে কিছু একটা আছে, যেটার কারণে আমাদের কি হয়েছে, এখানে একটা অ্যানোমালি তৈরি হয়েছে। ঠিক আছে, এই অ্যানোমালিটাকে হচ্ছে কি রজেটার ম্যাকলফলিন ইফেক্ট বলে। আমরা যদি রেডিয়াল ভেলোসিটিটার এই জায়গাতে জুম করি, জাস্ট এই জায়গাটা সাপোজ কেটে নিলাম, ঠিক আছে, কেটে নিলাম, তখন আমাদের এরকম দেখাবে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে গিয়ে ওই কাটা অংশটা, একটা পার্ট, বিশাল রেডিয়াল ভেলোসিটি ডেটার প্রোফাইলের একটা পার্ট। এই জায়গাতে সামান্য একটু ডেভিয়েশন তৈরি হয়েছে। এই ডেভিয়েশনটা এখানে তৈরি হয়েছে এরকম, বা এরকমও হইতে পারে যে এক জায়গাতে বড় এক জায়গাতে ছোট, আনসিমেট্রিক্যাল হইতে পারে, মানে এসিমেট্রিক্যাল হইতে পারে, অথবা সিমেট্রিক্যাল হইতে পারে, অথবা একদিকেই জাস্ট হচ্ছে গিয়ে হইতে পারে, অন্যদিকে বাম্প নাও করতে পারে। ঠিক আছে, তো এই যে একটা রেডিয়াল ভেলোসিটি কার্ভের মধ্যে যেমন একটা অ্যানোমালি তৈরি হলো, এইটাকেই বলা হয় রজিটার ম্যাকলফলিন ইফেক্ট। এবং এটা কেন হয়, এটা তৈরি হওয়ার রিজন হচ্ছে, এইটা হচ্ছে কি আমাদের স্টারটা, আর এই যে সামনের ব্ল্যাক, এটা এটা হচ্ছে আমাদের প্ল্যানেটটা। ঠিক আছে, এখন জেনারেলি আমরা যখন ফর্মুলা ডিরাইভ করি তখন আমরা ধরে নিই যে প্ল্যানেটটা একদম স্টারের মাঝ বরাবর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টারের মাঝ বরাবর দিয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই আইডিয়াল কেস যে প্ল্যানেটটা স্টারের মাঝ বরাবর যাবে। বাস্তবে কিন্তু এটা হওয়ার কথাই না, কারণ স্টারের মাঝ বরাবর যাওয়ার মানে মিনিং হচ্ছে স্টার, প্ল্যানেট এবং আমাদের যে অবজারভেশন প্লেন, এই সবগুলো একই প্লেনে অবস্থিত, যেটার পসিবিলিটি আসলে খুব কম। ঠিক আছে, এত এত এটা তো খুব রেয়ার কেস হয়ে যাবে, এই যে সবকিছু একসাথে একই প্লেনে চলে আসছে। এটা 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 খুবই রেয়ার কেস। বরং এটা হওয়াটাই স্বাভাবিক যে স্টার এবং আমাদের অবজারভেশন প্লেনের উপরে অথবা নিচের দিকে হচ্ছে কি এই প্ল্যানেটটা পাস করবে, এবং একটা অ্যাঙ্গেলও পাস করতে পারে। এখন এই যে মাঝখান থেকে কতটুকু উপরের দিকে আছে বা নিচের দিকে আছে, সেটাকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার বা বি। এখানে যেমন বি সমান -0.5 বুঝায়, তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে বি সমান 0, আর একদম রেডিয়াস বরাবর যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি বি সমান 1। তাহলে এই দুইটার মাঝামাঝি জায়গা থেকে কোশ্চেন হ্যান্ড রেজ করছে, তাহলে কোশ্চেন করতে পারে। হ্যাঁ ভাই, এখনো কোয়েশ্চেন করে নাই, জাস্ট মেসেজ। ওকে, তাহলে মেসেজ গুলো আমরা পরে লিখতেছি। আচ্ছা, তো ইম্প্যাক্ট প্যারামিটারটা এই এই জায়গাতে হচ্ছে 0, মাঝখানে হচ্ছে 0, এবং রেডিয়াস একদম মানে সারফেসে হচ্ছে কি ইম্প্যাক্ট প্যারামিটার মান 1। তাহলে এই দুইটার মাঝামাঝি হবে হচ্ছে কি 0.5। উপরেরটাকে পজিটিভ হাফ ধরে, নিচেরটাকে নেগেটিভ হাফ ধরে। তো এটা যেহেতু নিচের দিকে, তাহলে এটা ইম্প্যাক্ট প্যারামিটার হচ্ছে -0.5। এই যে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট প্যারামিটার বি সমান -0.5। আর ল্যামডা, ল্যামডাটাকে হচ্ছে হচ্ছে বলে স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যাঙ্গেল। স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যাঙ্গেল, এটাকে ল্যামডা বলে। তো এটা 0 ডিগ্রি বলতে বোঝায় যে এটা আসলে একদম এইটার সাথে মানে ইনক্লিনেশন অ্যাঙ্গেল, আমাদের অবজারভেশন প্লেন, এই সবগুলোর সাথে হচ্ছে কি একদম প্যারালালি আছে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে 0। এখন এরকম হইতে পারে যে প্ল্যানেটটা এইভাবে পাস না করে সে এইখান থেকে এখানে ট্রানজিট করতেছে, এইভাবে যাচ্ছে অরবিট করে, মানে দ্যাট ইজ অলসো পসিবল। সো ওইটাকে হচ্ছে কি আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি 30 ডিগ্রি, সেটা আরো বেশি অ্যাঙ্গেলটা মানে হইতে পারে 60 ডিগ্রি। তো এই যে ল্যামডা বা স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যাঙ্গেল, এটাকে ল্যামডা বলে। এবং এই যে আমরা অ্যানোমেলিটা দেখলাম, হ্যাঁ, রজেটার ম্যাকলফলিন ইফেক্টে যে আমরা অ্যানোমেলিটা দেখলাম, এই অ্যানোমেলিটা থেকে বেসিক্যালি ডেটা ফিটিং করে এই ল্যামডার ভ্যালুটা বের করে। ঠিক আছে, আমরা এখন একটু সামনে যাই, যে এইটা হচ্ছে গিয়ে সাপোজ স্টারটা,
এখান দিয়ে হচ্ছে গিয়ে প্ল্যানেটটা পাস করতেছে। এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের স্টারের মানে কি বলে রোটেশন অ্যাক্সিস। এটা এটা হচ্ছে কি স্টারের রোটেশন অ্যাক্সিস। আর এইটা হচ্ছে কি প্ল্যানেটের অরবিটার অ্যাক্সিস। ঠিক আছে, এই যে প্ল্যানেটের এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এর যে প্লেনটা আছে, প্লেনের পারপেন্ডিকুলার দিকে আমি যদি অ্যাক্সিস ধরি তাহলে এভাবে সে ঘুরতেছে। তাহলে প্ল্যানেটারি অরবিট এবং স্টেলার রোটেশনের অরবিটের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা ল্যাম্ডা বলি। ঠিক আছে, এরপর পেপারের মধ্যেই হচ্ছে কি এইগুলির ডিরাইভেশন গুলো আছে, ঠিক আছে, যে কিভাবে বের করে না করে। তো এখানে একটা ফর্মুলা দিছে অ্যামপ্লিটিউডটা, রজেটার ম্যাকলফলিন ইফেক্টের যে অ্যানোমালির যে এই যে এটা আছে, এইটার অ্যামপ্লিটিউডটা কত। এই সেমি অ্যামপ্লিটিউডটা বের করার ফর্মুলাটা হচ্ছে অলমোস্ট ইকুয়ালস টু 2/3 ডি ভি সাইন আই স্টার স্কোয়ার রুট অফ 1 - বি স্কোয়ার। বি হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্যারামিটার ছিল, আই স্টার হচ্ছে স্টারের ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, ঠিক আছে, সে কত ডিগ্রি হেলে আছে বা সামথিং সেটা। ভি সাইন আই স্টার এটা হচ্ছে গিয়ে স্টারের মিনিমাম ভেলোসিটি বলা যায় একদিকে, ঠিক আছে, মানে প্ল্যানেটের মিনিমাম ভেলোসিটি বলা যায়। আর ডি হচ্ছে গিয়ে ডেপথ বা মানে ডেল্টা দিয়েও প্রকাশ করে, এটাকে ট্রানজিটিভ বলে। এটাকে হচ্ছে গিয়ে আরপি বাই আর এস এর হোল স্কোয়ারে বলা যায়। বা প্ল্যানেট টু মানে প্ল্যানেটটা আসলে স্টারের তুলনায় কতটুকু ছোট বা বড়, সেটা বেসিক্যালি ফিজিক্যালি রিপ্রেজেন্ট করে এই প্যারামিটারটা। ঠিক আছে, তো এই ফর্মুলা দিয়ে হচ্ছে কি আমরা রজেটার ম্যাকলফলিন ইফেক্টের অ্যামপ্লিটিউডটাকে মডেল করতে পারি। আর যদি আমাদের কাছে ল্যামডা থাকে, ল্যামডা হচ্ছে কি স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যালাইনমেন্ট, স্পিন অরবিট অ্যাঙ্গেল। ঠিক আছে, ল্যামডা আমরা যদি ল্যামডা বের করতে পারি, এবং আমাদের কাছে যদি এ আই স্টার থাকে, এবং আই স্টার হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল অফ দি স্টার, আর যদি প্ল্যানেটের ইনক্লিনেশন অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সাই এর মান বের করতে পারি। সাইকে বলা হয় হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়াল স্পিন অরবিট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে কি স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যাঙ্গেল। সো জেনারেলি এইটাই বের করা হয়, কারণ এটা বের করতে হইলে আমাদের কাছে আই স্টারও আছে, ল্যামডাও আছে, বাট আইপি কিন্তু নাই। প্ল্যানেটের যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা সেটা জেনারেলি আমরা বের করতে পারি না, কারণ হচ্ছে কি প্ল্যানেটের সাইজটা খুবই ছোট থাকে। যেটা আমরা কিন্তু এতক্ষণ ধরে যতগুলো মেথড গুলো নিয়ে কথা মানে বলছি না, আগের পেপার গুলো নিয়েও, তো রেডিয়াল ভেলোসিটি বলি, ট্রানজিট বলি, মাইক্রোলেন্সিং বলি, বা অন্য যে কোনো মেথড নিয়ে কথা বলি, কোনোটাতে কিন্তু আসলে আমরা প্ল্যানেটকে সরাসরি অবজার্ভ করি নাই। আমরা হচ্ছে স্টারের ইফেক্ট থেকে আমরা ইনফার করি যে এখানে একটা প্ল্যানেট আছে, এবং সেই ইনফারেন্স থেকে আমরা হচ্ছে প্ল্যানেটের বিভিন্ন প্যারামিটার বের করি। আমরা কিন্তু সরাসরি কখনো প্ল্যানেটের ছবি তুলি না, বা সরাসরি কখনো প্ল্যানেটের সিগন্যাল নেই না। আমরা হচ্ছে স্টারের সিগন্যালটাকে অ্যানালাইসিস করে বলি যে এখানে কোনো প্ল্যানেট আছে কি নাই। ঠিক আছে, তো যেহেতু আমরা সরাসরি প্ল্যানেট নিয়ে কাজ করতে পারি না, তাই প্ল্যানেটের ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা আসলে সহজে বের করা যায় না, যার কারণে আমরা সাই বেরটা মানে বের করতে পারি না সহজে। বাট তারপরে কিছু স্টারের সাই বের করা হয়েছে এখন পর্যন্ত, বাট সেটা খুব কম আর কি, মানে মানে less than 1%। ঠিক আছে, এটা বের করা খুবই টাফ। এখন রজেটার ম্যাকলফলিন ইফেক্টের যে স্পেকট্রাটা আছে, সেখানে আসলে কি কি ইনফরমেশন আছে। এখানে হচ্ছে গিয়ে আমরা রেশিও অফ দি সাইজেস বিটুইন দি প্ল্যানেট এন্ড ইটস হোস্ট স্টার, ঠিক আছে, এই দুইটার যে প্ল্যানেটের রেডিয়াসটা আছে, রেডিয়াস গুলো আমরা বের করতে পারবো যদি আমাদের কাছে রজেটার ম্যাকলফলিন ইফেক্টের ডেটাটা থাকে। তারপর হচ্ছে গিয়ে আহ, ওই স্টারটা কত স্পিডে ঘুরতেছে, বা ওই স্টারটার পিরিয়ড কত, সেটা আমরা বের করতে পারবো। তারপর ইম্প্যাক্ট প্যারামিটারটা বের করতে পারবো। তারপর দ্য অ্যাঙ্গেল ল্যামডা, যেটাকে হচ্ছে স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যাঙ্গেল বলে, সেটা বের করতে পারবো। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এই যে রজিটার ম্যাকলফলিন ইফেক্টের কথা বলতেছি, সেটা কিন্তু প্রথমে এক্সোপ্ল্যানেটের জন্য বের করা হয় নাই। সেটা বের করা হয়েছিল হচ্ছে মানে বাইনারি স্টারের জন্য রজিটার এবং ম্যাকলফলিন নামে দুজন সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমার, তারা বের করছিল। আহ, এবং তারা এটাকে অ্যাপ্লাই করছিল তখন। বাট এক্সোপ্ল্যানেটের জন্য তখন ইউজ করা হয় নাই। এক্সোপ্ল্যানেটের জন্য প্রথম যখন ইউজ করা হয়েছে, এই ইফেক্টটা সেম ইফেক্ট ইউজ করা হয়েছে, তখন হচ্ছে এটাকে HD 20945 বি, এই প্ল্যানেটটার ক্ষেত্রে হচ্ছে এই ইফেক্টটাকে এক্সোপ্ল্যানেটের জন্য প্রথমবারের মতো আইডেন্টিফাই করা হয়েছিল। ঠিক আছে, সো এইগুলো মোটামুটি সংক্ষেপে এটার ব্যাপারে কথা। এখন কথা হচ্ছে যে এটা আসলে কাজে কোথায় দিবে, এই আমার স্কাই প্রজেক্টেড স্পিন অরবিট অ্যালাইনমেন্টের অ্যাঙ্গেলটা জেনে লাভটা কি। লাভটা হচ্ছে যে
মানে ওই পেপারের মধ্যেই একটা জায়গাতে হচ্ছে এই এই ছবিটা আছে, এটা হচ্ছে ফিগার 6, ওই পেপারের মধ্যে যেটা দিছি ফিগার 6। তো এর মধ্যে তারা এগুলি হচ্ছে সব এই যতগুলো ডট আছে না, সবগুলো ডট হচ্ছে গিয়ে এমন প্ল্যানেট যেগুলো ল্যামডার ভ্যালু বের করা হয়েছে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক প্ল্যানেটই আছে যেগুলো ল্যামডার ভ্যালু বের করা হয় নাই, বাট এখনো হচ্ছে। এটা হচ্ছে কি একটা রুটিন প্রসিজারের মধ্যে চলে আসছে, যে একটা এক্সোপ্ল্যানেট নতুন ডিটেক্ট করছো, তাহলে তোমার রটার ম্যাকলফলিন ইফেক্ট হচ্ছে কি সেখানে কাউন্ট করে বের করতে হবে। মানে রটার ম্যাকলফলিন ইফেক্টের জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটির ডেটা, আর একটা হচ্ছে ট্রানজিটের ডেটা। ঠিক আছে, ট্রানজিট মেথডটাও লাগে, আবার রটার ম্যাকলফলিন ইফেক্টটাও লাগে। কারণ রজিটার ম্যাকলফলিন ইফেক্টটা শুধুমাত্র তখনই ভিজিবল হয় যখন হচ্ছে সে ট্রানজিট করতেছে। ট্রানজিট যদি না করে থাকে, কোনো প্ল্যানেট যদি ট্রানজিট না করে থাকে, মানে স্টারের সামনে দিয়ে যদি না যায়, তখন কিন্তু হচ্ছে রজিটার ম্যাকলফলিন ইফেক্টটা আইডেন্টিফাই করা যাবে না। ওকে, সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা কোল্ড স্যাম্পল, মানে কি বলতেছি, এখানে হচ্ছে কি সেই প্ল্যানেট গুলোকে প্লট করা হয়েছে। ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি তার ল্যামডার ভ্যালু, আর এক্স অ্যাক্সিস বরাবর বরাবর হচ্ছে তার টেম্পারেচারটা। তো এর মধ্যে একটা পয়েন্ট আছে, এটা মেবি হচ্ছে কি 6100 বা 6900, মানে 6090 মেবি, আমার এক্স্যাক্টলি মনে নেই, তাদের দেখতে হবে। এটাকে ডসন লাইন বলে। তো ডসন লাইনের এক সাইডের ভ্যালু গুলোকে হচ্ছে বলা হয় কোল্ড স্যাম্পল, কারণ এখানের প্ল্যানেট গুলোর টেম্পারেচার কম। আচ্ছা, এটা হচ্ছে কি স্টারের টেম্পারেচার, ঠিক আছে। তো যদি স্টারের টেম্পারেচার এত কম হয়, তাহলে সেগুলোকে আমরা বলি কোল্ড স্যাম্পল প্ল্যানেট বলি। আর যদি এত বেশি হয়, তাহলে সেগুলোকে আমরা হচ্ছে কি হট স্যাম্পল প্ল্যানেট বলি। ঠিক আছে, এখন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে কোল্ড স্যাম্পল যে প্ল্যানেট গুলো আছে, সেগুলো ল্যামডার ভ্যালু খুবই কম হয়, যে ম্যাক্সিমাম গুলো ল্যামডার ভ্যালু কিন্তু খুবই কম। ওই একটা নির্দিষ্ট সার্টেন ডিগ্রির পরে আসলে নাই। এটা যেটা আছে এটাকে একটা আউটলাইন হিসেবে ধরা যায়, কারণ ম্যাক্সিমাম হচ্ছে কি এই জায়গার মধ্যে, তাই না, এই জায়গার মধ্যে। অন্যদিকে আমরা দেখি যে স্টার টেম্পারেচার যদি ডলসন লাইনের বেশি হয়, তখন আমরা দেখি যে সাডেনলি সব টাইপের ল্যামডার ভ্যালু এখানে এক্সিস্ট করতেছে। কিছু প্ল্যানেট আছে যেটার ল্যামডার ভ্যালু হচ্ছে গিয়ে 170 ডিগ্রিজ, ঠিক আছে, এরকমও পসিবল হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে কেন, ঠিক আছে, যে এই ডসন লাইনের পরে হঠাৎ করে প্ল্যানেট গুলোর এরকম অবস্থা হয়ে যায় কেন? হ্যাঁ, তো এগুলোর রিলেটেড রিসার্চ গুলো এখনো চলতেছে, যে কেন হচ্ছে। এগুলো নিয়ে হচ্ছে কি হট জুপিটার নামে এক ধরনের স্পেসিফিক টাইপ অফ এক্সোপ্ল্যানেট আছে। হট জুপিটার বলতে এমন এমন এক্সোপ্ল্যানেট কে বোঝায় যেগুলোর পিরিয়ড হচ্ছে 10 দিনের থেকে ছোট, সেগুলোকে হচ্ছে হট জুপিটার বলে। ঠিক আছে, এবং নিয়ারলি যতগুলো আমরা এক্সোপ্ল্যানেট আবিষ্কার করছি তার মধ্যে 1/3 হচ্ছে গিয়ে হট জুপিটার, মানে ম্যাক্সিমামেরই পিরিয়ড খুবই ছোট। সো এই হট জুপিটার গুলো যেটা করে, এইগুলোর হচ্ছে গিয়ে ল্যামডার ভ্যালু গুলি হচ্ছে গিয়ে অনেক বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন, এটা একটা কোশ্চেন আসে। আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, আমাদের সৌরজগতে আমরা দেখি যে আহ সূর্যের যত কাছের প্ল্যানেট আছে, সেই প্ল্যানেট গুলো হচ্ছে সাইজে ছোট হয়। প্রথম 4টা প্ল্যানেট, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো সাইজে ছোট, এবং এগুলো পাথুরে গ্রহ, রকি প্ল্যানেট। ঠিক আছে, আর লাস্টের দিকের যে 4টা প্ল্যানেট আছে, সেই 4টা প্ল্যানেট হচ্ছে গিয়ে গ্যাসিয়াস জায়ান্ট, খুব বড় সাইজের হয় এবং গ্যাসিয়াস হয়। এখন আহ আমরা যখন অবজারভেশন করে দেখি যে এই ব্যাপারটা আসলে এরকম না। আমরা দেখি যে ম্যাক্সিমাম যতগুলো প্ল্যানেট আবিষ্কার করছে, মানে ম্যাক্সিমাম প্ল্যানেটই হচ্ছে সাইজে বিশাল, গ্যাসীয় দানব, বিশাল আকৃতির, বাট সেগুলো তাদের স্টারের খুবই কাছে থাকে। এখন প্রশ্ন হয়েছে সেগুলো কাছে গেল কিভাবে। মানে থিওরিটিক্যালি কোনোভাবে এগুলো কাছে যাওয়ার কথা না, মানে অন্তত বেসিক ফিজিক্স এটাই বলে সেগুলো এত কাছে তৈরি হওয়ার কথা না। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে যেটা ধারণা করা হইতো সেটা হচ্ছে যে ওগুলো অনেক দূরেই তৈরি হয়েছে, হট জুপিটার গুলো অনেক দূরেই তৈরি হয়েছে। পরবর্তীতে মাইগ্রেশন প্রসেসে সেগুলোর অরবিট ছোট হয়ে সেগুলো স্টারের কাছে আসছে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে আমাদের স্টার। তো স্টার মানে প্ল্যানেট কিভাবে ফর্ম করে, স্টারের আশেপাশে অনেক গ্যাস থাকে, গ্যাসগুলো আস্তে আস্তে গ্র্যাভিটেশনের কারণে কাছাকাছি আসে, এসে একটা বলের মতো তৈরি করে, সেটাই পরবর্তীতে প্ল্যানেটের রূপ নেয়। ঠিক আছে, তো এই যে যদি এরকম হয় যে স্টার আছে, স্টার আশেপাশে গ্যাস আছে, গ্যাস থেকে আস্তে আস্তে হচ্ছে প্ল্যানেটটা তৈরি হইলো, দেন আস্তে আস্তে ডিস্ক যেটা ছিল, গ্যাসের ডিস্ক যেটা ছিল, সেটা ডিসএপিয়ার হয়ে গেল। ডিসএপিয়ার হয়ে
কি হয়েছে, এই এই যে অরবিটটা তৈরি হয়েছিল সেই অরবিটটা আস্তে আস্তে এক্সেন্ট্রিক হয়ে গেল। মানে এখন তো এটা মোটামুটি একটা নির্দিষ্ট এক্সেন্ট্রিসিটিতে আছে, হঠাৎ করে এই অরবিটটা বিশাল বড় হয়ে গেল। যদি এরকম হয় যে অরবিটটা ছিল, সে অরবিটটা অনেক হাই এক্সেন্ট্রিসিটিতে চলে গেল, তখন এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে হাই এক্সেন্ট্রিসিটি মাইগ্রেশন, বা HEM বলে, বা টাইডাল মাইগ্রেশনও বলে। ঠিক আছে, তো এরকম হওয়া একটা পসিবল, এটাকে XC2 ফরমেশন বলে। আর যদি এরকম হয় যে না, সে হচ্ছে গিয়ে এই ডিস্কের মধ্যেই ছিল, দেন আস্তে আস্তে হচ্ছে গিয়ে সে ডিস্ক থেকে তৈরি হয়েছে প্ল্যানেটটা, দেন ডিস্কটা গায়েব হয়ে গেছে, বাট সে কাছাকাছি রয়ে গেছে, একদম ছোট জায়গাতে রয়ে গেছে, তখন সেটাকে বলা হয় ইন সিটু ফরমেশন। ঠিক আছে, তো দুই ধরনের ফরমেশনই পসিবল। এখন এইটার সাথে হচ্ছে গিয়ে রজেটার ম্যাকলফলিন ইফেক্ট কানেক্টেড। কেন? আমরা দেখতে চাচ্ছি যে যদি এরকম হয় যে XC2 ফরমেশন হয়ে থাকে, তাহলে এই অরবিট গুলো খুবই হাইলি এক্সেন্ট্রিক হবে, এবং যদি হাইলি এক্সেন্ট্রিক হয় তাহলে হচ্ছে সেগুলোর অরবিট গুলো খুবই মিস অ্যালাইন হবে, অর্থাৎ ল্যামডার ভ্যালু অনেক বেশি হবে, ল্যামডার ভ্যালু গুলো স্টেবল হবে না। আর যদি ইনসিটু ফরমেশন হয় তাহলে হচ্ছে সেগুলো ল্যামডার ভ্যালু গুলো খুব ছোট ছোট হবে। ঠিক আছে, তো এখন আমরা খুঁজে বের করার ট্রাই করতেছি যে অনেকগুলো প্ল্যানেট নিব, প্ল্যানেট নিয়ে সেগুলো ল্যামডার ভ্যালু গুলো আমরা বের করব, বের করে আমরা দেখব যে সেগুলোর মানে সেগুলো স্টার থেকে কতটুকু কাছে বা দূরে, এবং সেগুলো ল্যামডার ভ্যালু গুলি কেমন। সেখান থেকে অ্যানালাইসিস করে আমরা বের করার ট্রাই করব যে এটা কি কাছে আছে। আচ্ছা, যদি কাছে থাকে তাহলে এটার অরবিটটা কি অ্যালাইন্ড, কাছে এবং অরবিট অ্যালাইন্ড, তাহলে আমরা বলবো যে ঠিক আছে, তাহলে সে রজার ম্যাকলফলিন ইফেক্ট মানে। আর যদি এরকম হয় যে না, দূরে দূরে এবং মিস অ্যালাইন্ড, তাহলেও সে রজার ম্যাকলফলিন ইফেক্ট মানে। কিন্তু যদি এরকম হয় যে সে দূরে বাট অ্যালাইন্ড, তাহলে কিন্তু সে রজার ম্যাকলফলিন ইফেক্ট মানার কথা না, কারণ দূরে হইলে তার অরবিটটা মিস অ্যালাইন্ড হওয়ার কথা। ঠিক আছে, So আমরা এখন অ্যাক্টিভ রিসার্চ ফিল্ড এইটাই, যে হচ্ছে গিয়ে প্ল্যানেট গুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে, সে কি মাইগ্রেশন করে আসতে পারতেছে নাকি পারতেছে না। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে বেসিক ফিল্ড অফ রিসার্চ এখনো চলতেছে। এখন পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, আচ্ছা কোশ্চেন যদি আসে আমি চেক করে নিই। রজিটার ম্যাকলফলিন ইফেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে এটা, দ্য রজিটার ম্যাকলফলিন ইফেক্ট। দুইজনই সায়েন্টিস্ট, রজিটার ম্যাকলফলিন, দুইজন সায়েন্টিস্ট, দুইজনের নাম বলবি। আচ্ছা, আরো কোশ্চেন থাকলে হচ্ছে কি আপনারা যেটা বলতে পারেন, আমি ততক্ষণে আপনাদের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখে। আচ্ছা, 44 মিনিট মানে আধা ঘন্টা চলে গেছে কিভাবে আর না। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, আমার স্ক্রিন আই দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে কি ইউরোপিয়ানস। আচ্ছা, আর একটা জিনিস দেখানো যাইতে পারতো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি কাজ করতেছিলাম এটাতে। এই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে রজার ম্যাকলফলিন হচ্ছে আমাদের রেডিয়াল ভেলোসিটি ডেটাটা এরকম হওয়ার কথা, বাট মাঝখান দিয়ে হঠাৎ করে সেই এই জায়গাতে এসে এরকম একটা আলাদা বাম্প তৈরি করলো, এটাকে বলা হচ্ছে কি রজার ম্যাকলফলিন ইফেক্ট। ঠিক আছে, তো এটাকে হচ্ছে কিনা মডেল করা হয়েছে, জ্যাকসো প্ল্যানেট নামে একটা প্যাকেজ আছে, এটা দিয়ে হচ্ছে মডেল করা হয়। বা এটা খুবই রিসেন্ট, আগে হচ্ছে কি স্টেরি নামে একটা প্যাকেজ ইউজ করা হতো, ওটা দিয়ে করা হতো। রিসেন্টলি জ্যাকসো প্ল্যানেট ইউজ করা হয় কারণ এটা হচ্ছে কম্পিউটেশনালি খুবই ফাস্ট। আচ্ছা, আর এটা হচ্ছে রিয়েল ডেটা। এখানে হচ্ছে গিয়ে আরেকটা ভালো দেখা, এটা হচ্ছে কি রিয়েল ডেটাটা, রজার ম্যাকলফলিন ইফেক্টে এই জায়গাতে এখানে তিনটা স্পেক্ট্রোগ্রাফ ইউজ করা হয়েছে, একটা নাম হচ্ছে কোরেলি, একটা সোফি, একটা হার্বস, আরেকটা থাকার কথা এসপ্রেসো থাকার কথা, এসপ্রেসো গ্রাফটা। এটা হচ্ছে এসপ্রেসো গ্রাফটা। ঠিক আছে, রজার ম্যাকলফলিন ইফেক্টটা এই জায়গাতে, তার ডেটাটা এই জায়গাতে। তো এগুলি এটা হচ্ছে কি রিয়েল ডেটা থেকে নেওয়া, বা এসপ্রেসো, কোরেলি, সোফি, হার্বস, এগুলো হচ্ছে কি বেসিক্যালি এখান থেকে নেওয়া। এগুলো হচ্ছে যে ইসো নামে একটা অর্গানাইজেশন আছে, ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি, বা ইসো। ইসো ইজ, আই থিঙ্ক ইটস কাইন্ড অফ হ্যাভেন ফর অ্যাস্ট্রোনমার্স। ঠিক আছে, এখানে হচ্ছে ওদের অনেক জায়গাতে হচ্ছে কি টেলিস্কোপ আছে, চিলিতে আছে, জার্মানিতে আছে, তারপর হচ্ছে কি স্পেনে আছে, বিভিন্ন জায়গাতে ওদের টেলিস্কোপ আছে, রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, স্পেক্ট্রোগ্রাফ, অনেক কিছু আছে। তো এখানে গেলে, টেলিস্কোপস এন্ড ইনস্ট্রুমেন্টসে গেলে প্যারানাল অবজারভেটরি, ভেরি লার্জ টেলিস্কোপ বা VLT বলে,
এখানে গেলে হচ্ছে ভিএলটি ইনস্ট্রুমেন্ট, এখানে কিউবস, ক্রাইরেস, এসপ্রেসো। এই এসপ্রেসোটা হচ্ছে গিয়ে রজিটার ম্যাকলফলিন ইফেক্টের জন্য সবচেয়ে ভালো। কেন? কারণ ওই পেপারের মধ্যেই একটা জায়গাতে বলা আছে, সেটা হচ্ছে রজিটার ম্যাকলফলিন ইফেক্টের জন্য আমার হাই প্রিসিশন রেডিও ভেলোসিটি ডেটা লাগবে, হাই রেজলিউশন রেডিও ভেলোসিটি ডেটা লাগবে, তারপর হচ্ছে আর কি ছিল, হাই ক্যাডেন্স ডেটা লাগবে। এই তিনটা জিনিস মানে ফিল আপ করা লাগে। ওই তিনটা জিনিস ফিল আপ করতে পারে হচ্ছে কি এসপ্রেসো নামে এই স্পেক্ট্রোগ্রাফটা। এটা একটা স্পেক্ট্রোগ্রাফ, ক্লিক করলে এইটা হচ্ছে স্পেক্ট্রোগ্রাফ। ওকে, ভাই একটা কোয়েশ্চেন এসেছে যে এটা কি মানে ল্যামডা ভ্যালুর ইনস্টেবিলিটির জন্য হয়েছে কিনা? মানে প্ল্যানেটের মাইগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, মানে ভাই ওই ল্যামডা, গ্রাফ ল্যামডা যদি হচ্ছে 0 হয় তাহলে সে কোনো ইফেক্ট দেখাবে না, রেডিয়াল ভেলোসিটি যেটা যেরকম হওয়ার কথা ওরকমই হবে। যদি ল্যামডার ভ্যালু থাকে, মানে সে যদি মিস অ্যালাইন্ড হয়, অ্যালাইন না হয় মিস অ্যালাইন্ড হয়, তখনই হচ্ছে গিয়ে সে এরকম একটা অ্যানোমালি দেখাবে। রেডিয়াল ভেলোসিটির মাঝে দিয়ে হঠাৎ করে কোনো একটা জায়গাতে যেটা উপরের দিকে নিচের দিকে নেমে গেছে। ওকে, আই গেস অ্যান্সার করতে পারছি। So, এইটা হচ্ছে গিয়ে স্পেক্ট্রোগ্রাফটা। এখানে অনেক মেকানিজম করে হচ্ছে গিয়ে সকল ধরনের নয়েজ গুলোকে বাদ দেওয়া হয়। হ্যাঁ, তারপর লিকুইড নাইট্রোজেন দিয়ে, না জানি হিলিয়াম কোনটা আমার ভুলে গেছে, হচ্ছে গিয়ে টেম্পারেচারটাকে একদম লো রাখা হয়, মানে খুবই সুপার কুল জিনিস এগুলো। ঠিক আছে, আহ, তো এইগুলো হচ্ছে বেশ ইন্টারেস্টিং জিনিস। এসপ্রেসো বলে, বেশ ইন্টারেস্টিং জিনিস। এখানে আরো আরো কয়েকটা ভালো ইনস্ট্রুমেন্ট আছে ভিএলটি তে। এই যে স্পেকুলুস আছে, স্পেকুলুস। স্পেকুলুস একটা স্পেক্ট্রোগ্রাফ। এটার হচ্ছে গিয়ে আমাদের যারা ইয়ে নিয়ে কাজ করে, ওই যে অন্য গ্রহে প্রাণ আছে কিনা সেটা খুঁজে বের করা ট্রাই করে, বিশেষ করে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, কি বলে, পানি, বা হচ্ছে গিয়ে মিথেন, বা হচ্ছে গিয়ে ডাইমিথাইল সালফাইড, এই এগুলো আছে কিনা সেগুলো বের করার জন্য যেই গ্রাউন্ড বেসড অবজারভেশন গুলো, সেগুলো হচ্ছে স্পেকুলুস করে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইসো হচ্ছে গিয়ে সাউদার্ন পার্টে, আমাদের মানে পৃথিবীর সাউথ হেমিসফিয়ারে। সো ওরা যে স্টার গুলো দেখতে পারে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না। ঠিক আছে, ওগুলো সাউথ পার্টে, তো সাউথ পার্টের ডিফারেন্ট একটা হেমিসফিয়ার দেখা যায় আকাশে। সো এটা নর্থ পার্টে মেবি হচ্ছে এরকম কোনো টেলিস্কোপ নাই, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। সো এটাই। আর আমার ব্যাপার না অ্যাকচুয়ালি, আমি হচ্ছে গিয়ে রজেটার, কোনটা ছিল, হ্যাঁ এই পেপারটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ট্রায়োডের পেপার, অনেক আগে 2017 সালের লাস্ট আপডেট হয়েছে, বাট পেপারটা মেবি 2007 সালে ফার্স্ট পাবলিশ হয়েছিল। সো অনেক আগে। বাট এই জিনিসটা বর্তমানে বেশ ইয়ে ফেলতেছে আর কি, কি বলে, অ্যাক্টিভ ফিল্ড অফ রিসার্চ। কারণ এক্সোপ্ল্যানেটের মাইগ্রেশনটা আসলে কিভাবে হইতেছে সেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। বাট এখন আসলে ভালো সময়। এর রিজনটা হচ্ছে যে কারণ এখন আমাদের কাছে আসলে এক্সোপ্ল্যানেটের অনেক ডেটা আছে। অলরেডি আমাদের কাছে 6100-র উপরে এক্সোপ্ল্যানেট আমরা কনফার্ম যে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এবং নেক্সট ইয়ারে হচ্ছে ইয়ে মিশনটা লঞ্চ হবে। এটার নাম কি, প্লেটো। প্লেটো নামে একটা স্পেসক্রাফট আছে, এটা লঞ্চ হবে। ওইটা লঞ্চ হইলে আমরা আরো বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে পারবো, বিশেষ করে আমাদের পৃথিবীর সাইজের যে এক্সোপ্ল্যানেট গুলো আছে সেগুলোকে আবিষ্কার করতে পারবো। তো ওগুলো ওগুলো করতে পারলে আরো হিউজ ডেটা হবে। তো এই কারণে যেহেতু আমাদের কাছে ডেটা অনেক আছে, তো রজেটার ম্যাকলফলিন ইফেক্ট নিয়ে এখনই কাজ করা পসিবল। এবং রজিটার ম্যাকলফলিন ইফেক্টের মাধ্যমে হচ্ছে কি, ওই যে আমাদের সিস্টেম গুলো আসলে কিভাবে ফর্ম করে, কিভাবে প্ল্যানেট গুলোর অরবিট মাইগ্রেশন হয়, কন্ট্রাক্ট করে, বা হচ্ছে গিয়ে বড় হয়, এই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফাই করা পসিবল। বিশেষ করে এখানে যাদের থিওরিটিক্যাল নলেজ আছে তারাও এখানে হেল্প করতে পারে, এবং যাদের ওই কোডিং স্কিল ভালো, কোডিং স্কিল থেকে আমি বলবো যে হচ্ছে গিয়ে কোডিং স্কিলের ক্রিয়েটিভ আইডিয়া লাগবে, যে সে এই জায়গাতে কিভাবে অপটিমাইজ করা যায়, ওই আইডিয়া গুলো লাগবে। ওগুলি ওগুলি করতে পারলে আই গেস এইটা বেশ ভালো একটা ফিল্ড অফ রিসার্চ। ওকে, কেমিক্যাল কম্পাউন্ডেরটা আসলে ভাইয়া আমি জানি না, আমার ওইটা নিয়ে ডিটেলস আইডিয়া নাই। বাট ওইটাকে ট্রান্সমিশন স্পেকট্রোস্কোপি বলে। ঠিক আছে, ওইটা করাটা খুবই টাফ জিনিস। আমি হচ্ছে গিয়ে একজনের নাম বলি,
বিবিয়ানা, আমি হচ্ছে এই যে একজনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওরে হচ্ছে ওর নাম হচ্ছে বিবিয়ানা প্রিনদ বলে, বা সংক্ষেপে ওর ওর ও নিজের বিবি বলে আর কি। তো বিবি রে হচ্ছে গিয়ে চাইলে তুমি ইমেল করতে পারো। ও হচ্ছে গিয়ে ইসোতেই আছে, ইসোতে পোস্ট ডক করতেছে। তো মানে শি ইজ ওয়ান্ডারফুল। ওর সাথে কথাবার্তা বললে ও হেল্প করতে পারে এক্ষেত্রে, যদি হচ্ছে গিয়ে ইফ ইউ হ্যাভ দি কোডিং স্কিলস, ঠিক আছে, সে হেল্প করবে। এবং তার ফিল্ড অফ রিসার্চ এটা ট্রান্সমিশন স্পেকট্রোস্কোপি। সে প্ল্যানেটের থেকে এই সিগন্যাল গুলো নেয়, নিয়ে সেটা সেই স্পেক্ট্রাটাকে ফিট করে সেখানে কি কি কম্পাউন্ড আছে সেগুলো বের করে, ঠিক আছে। আচ্ছা, আমি আসলে অনেকক্ষণ একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমি বলবো কিনা। কারণ আচ্ছা, আহ, যেটা হয়েছে সেটা হচ্ছে ইসোতে একটা ইন্টার্নশিপ চলে, হ্যাঁ। ইসোতে একটা ইন্টার্নশিপ হয়, ওইখানে হচ্ছে কি এবার মেবি ওরা 6টা না জানি 10টা, একটু দেখে নি। আহ 7টা, 7টা প্রজেক্ট ছিল। আমি স্ক্রিন শেয়ার করি। এটা হচ্ছে গিয়ে ইসোর সামার রিসার্চ প্রোগ্রাম, হ্যাঁ। তো এটা হচ্ছে গিয়ে জার্মানিতে হয়। জার্মানিতে ওদের যে হেডকোয়ার্টার আছে গার্চিং এ হচ্ছে গিয়ে হয়। এই বছর হচ্ছে 15 জুন থেকে 24 জুলাইতে হবে। তো সামার রিসার্চ প্রোগ্রামটা হচ্ছে আহ এখানে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে। প্রজেক্ট এ, আই ডোন্ট নো হোয়াট দিস আর, বাট এইটা হচ্ছে গিয়ে অ্যালাইন এসকিউ অর ওয়াইডলি টিল্টেড মেজারিং অ্যান্ড এক্সোপ্ল্যানেট অরবিট। এখানে হচ্ছে এই যে বিবিয়ানা প্রিনত আছে, তারপর সিডনি ভাক। সিডনি ভাক ও খুবই খুবই ইন্টারেস্টিং একজন পাবলিক। তো সিডনি ভাকের যারা হচ্ছে এক্সোপ্ল্যানেট নিয়ে কাজ টাজ করে, তারা সিডনি ভাকের পেপার হয়তো বা পড়ছে। সিডনি ভাকের হচ্ছে গিয়ে দেখাই। সিডনি ভাক, তো সিডনি ভাকের যেই রিসার্চ পাবলিকেশন পাবলিকেশন, তো না, কোন জায়গায় ছিল? হ্যাঁ, so ওরকম আর কি। মানে সে হচ্ছে গিয়ে এটার জন্য খুবই ফেমাস, যে সে যতগুলো তার পেপার আছে সবগুলো পেপারে এরকম ডুডল বানায় ফেলে সাধারণ মানুষের জন্য। যে খুবই বোরিং একটা নাম, সেটা হচ্ছে গিয়ে খুবই ইন্টারেস্টিং, যে হোয়াট কাইন্ড অফ বেবি প্ল্যানেটস টু বেবি স্টারস হ্যাভ টু কিপ দেম কোম্পানি। খুবই ইন্টারেস্টিং একটা নাম দিয়ে দিবে। তারপর অ্যাবস্ট্রাক্ট না দিয়ে নাম দিয়ে দিল যে হোয়াটস দিস পেপার অ্যাবাউট, তারপর একটা সামারি দিল ইন্টারেস্টিং কিছু ইয়ে, ঠিক আছে। চাবি বেবি প্ল্যানেট, সেটা আস্তে আস্তে ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। সে হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটারে সবাইরে বুঝানোর জন্য খুবই ইন্টারেস্টিং বানায় ফেলছে, বিভিন্ন ডুডল সাইকা, ঠিক আছে, যে প্ল্যানেট বুড়া হয়ে গেছে এরকম টাইপের। সো ওরা খুবই ইন্টারেস্টিং পাবলিক, ঠিক আছে। তো ওদের ওদের এইবার হচ্ছে কি এই প্রজেক্টটা চলবে, অ্যালাইন্ড এসকিউ অর ওয়াইল্ডলি টিল্টেড মেজারিং অ্যান এক্সোপ্ল্যানেটস অরবিট। এটার ইয়েটা বল, ডেসক্রিপশন। সো এই প্রজেক্ট ফিটা আসলে ওদের এটা নিয়ে, এই যে এটা হচ্ছে যে বেসিক্যালি ওরা রজেটার ম্যাকলফলিন ইফেক্টটাকে হচ্ছে কিভাবে ইউজ করতে হয় এটাই শেখাবে। হুম, এটাই শেখাবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আহ আজকে হচ্ছে তারা, মানে আমি অ্যাপ্লাই করছিলাম এটার জন্য, আজকে হচ্ছে তারা আমাকে ইমেলে রিপ্লাই করছে। এবং আমি হচ্ছে মেবি ফার্স্ট বাংলাদেশি হিসেবে তাদের ইসোপি ইন্টার্নশিপের জন্য সিলেক্ট হয়েছি। তো তারা হচ্ছে এই তো আজকে আজকে হচ্ছে গিয়ে মোটামুটি একটা কনফার্মেশন লেটার তারা পাঠাইছে আমাকে।
তো লেটস সি, তারা হচ্ছে কি বলছে এপ্রিলের ফার্স্টের মধ্যে আমাকে কন্ট্রাক্ট লেটার বা ভিসা রিলেটেড যত ডকুমেন্টস আসার কথা দিয়ে দিবে। তো হোপফুলি আমি হচ্ছে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত হচ্ছে গিয়ে জার্মানিতে থাকবো। এন্ড ওই টাইমে এই ইফেক্টটা নিয়ে স্পেসিফিকলি তাদের টেলিস্কোপের ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ টাজ করবো। তো এই তো, তো তখন আই গেস কাজ করে আসার পরে আরো বেটার অ্যান্সার করতে পারবো যে এই ইফেক্টটা কিভাবে কাজ করে। ওকে, কংগ্রেচুলেশন, থ্যাঙ্কস। আর কারো কোনো প্রশ্ন? আর যদি না থাকে তাহলে আমরা সেশনটা এখানেই শেষ করব। আর সবাইকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর যদি কোনো আমাদের আজকে সেশন নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ, মেইল অথবা গ্রুপে জানাতে পারেন। আর তাহলে পরের ইভেন্টে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।